আমাকে ভুল বুঝে ছেড়ে যাবি? আমার জীবনে সবচেয়ে দামি মানুষ তুই চাঁদ। বিশ্বাস কর, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। কখনো যাস না প্লিজ। এত ঠুনকো কারণে আমার ভালোবাসা মিথ্যা ছিল এটা বলিস না। চাঁদনি কাঁদছে না ঠিকই, কিন্তু ওর কণ্ঠে এখনো কান্নার রেশ। ভাঙা ভাঙা গলায় ও বলল, হুম, তোমার কাছে ঠুকনো, কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয়। কি করে তুমি সাবিহা আপুকে কিছু বললে না? আসলেই তো বেহায়া বলেই থেকে গেলাম। নয়তো যেভাবে অপমান করেছো তুমি আমাকে, কারো ন্যূনতম আত্মসম্মান থাকলেও সে তোমার সাথে থাকতো না। আধার ওর অভিমানের সুর ধরতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে বাঁকা হাসলো ওর দিকে তাকে। চাঁদনির চোখে চোখ রেখে স্বভাবগত আচরণে চাঁদনির অভিমান আর রাগ বাড়িয়ে দিতে বলল, অবশ্য তুই যাবি বা কই? আমি ছাড়া তোকে আর কেউ রাখবে নাকি? ফুঁসে উঠল চাঁদনি তেতে যাওয়া কণ্ঠে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? বাবাকে বললেই বাবা এসে নিয়ে যাবে আমাকে। আধার ওর কথা আমলে না নিয়ে বলল, শুধু শুধু চাচ্চুর সাথে আমার ক্যাচাল বাঁধাস না তো। তোকে নিয়ে গেলে মনে হয় আমি আনতে পারবো না, এমন ভাব করছিস। বলবো আমি বাবাকে সব। মিথ্যুক একটা, ভালোবাসার মিথ্যা বুলি আওড়াচ্ছ, অথচ নিজের বান্ধবীকে কিছু বলতে পারো না। হ্যাঁ, বন্ধুত্ব শেষ করলেই কি সেটা শাস্তি হয়? সেটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। খুব গুরুত্বপূর্ণ কিছু ওর থেকে কেড়ে নেওয়া। বন্ধুত্বটুকু ওর কাছে খুব দামি ছিল রে। বাহ, খুব চেনো তাকে, ভালো। এবার আমাকে চিনবে তুমি। আজকের কথাগুলো খুব গায়ে লাগলো, বিশ্বাস করো। তোমার কথা হজম করে নিয়েছিলাম, কিন্তু এই যে সাবিহা আপু কোনো শাস্তিই পেল না, এই বিষয়টুকু হজম হলো না। আমি থাকবো না। থাকবি না তো জোর করে রাখবো। সব সময় জোর করতে পারো বলে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছো, কিন্তু এবার সেটা হবে না। আমি বাবাকে সব বলবো। তুমি সাবিহা আপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নিলে তো। আমি জানি না আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, তবে আমি আর ফিরবো না। যদি সেটা সাবিহা আপুর শাস্তি হয়, এটা তোমার শাস্তি হবে। আধার চকিতে তাকালো। চাঁদনির চোখ মুখ খুব সিরিয়াস। আধার ব্যগ্র স্বরে বলল, বেশি হয়ে যাচ্ছে চাঁদ। ফিরবি না মানে কি? তোকে ফিরতেই হবে। আমি ছাড়া বাকি সব রাস্তা বন্ধ তোর। আমার কাছে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। বাবাকে বলবো আমি সব কিভাবে কষ্ট দিয়েছো তুমি আমাকে। বলিস, কিন্তু ছেড়ে যাস না। তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই চাস আমি মরে যাই? ইমোশনাল ব্ল্যাকমেলার কত করবা? ব্ল্যাকমেইল না, সত্যি বলছি মরে যাব আমি। আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দেবে না। নাটক করবে না একদম, মিথ্যুক একটা। মৃত্যু এত সহজ নাকি? আরে, যেদিন মরে যাব সেদিন বুঝবি। কাঁদবি আমার জন্য, কিন্তু আমি ফিরবো না। তখন বুঝবি আমার মূল্য। এখন বুঝতে পারছিস না? সহজলভ্য তো তোর কাছে, তাই। চাঁদনি সত্যি আকিব শিকদারকে সবটা বলে দিয়েছে, তবে যতটা সত্য তার চেয়ে বাড়িয়ে বলেছে অনেক বেশি। যতটা আধার হয়তো করেনি বা বলেনি, তার চেয়েও কয়েক গুণ বেশি রং চড়িয়েছে সে। কথায় বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁদনির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আধারের সাথে থাকতে থাকতে তার গুটি কয়েক চারিত্রিক বৈশিষ্ট্য সে নিজের মাঝে রপ্ত করে নিয়েছে। এই যেমন মিথ্যাচার, বাড়িয়ে বলা, প্রতিশোধের নেশা আর একটু আকটু কূটনাচারি শিখিয়েছে বটে। কিন্তু চাঁদনি যে সত্যি আকিব শিকদারকে সব বলে দিবে আধারের কাছে, তা ছিল কল্পনাতীত। ওর কাছে চাঁদনি মানে সেই সেদিনের আলাভোলা বাচ্চা মেয়ে, যে এমন কাজ কিছুতেই করবে না। বিয়ের পর প্রথম দিকে চাঁদনি প্রায়ই ভয়ে দেখাতো, বাবাকে বলে দিব, বাবার সাথে চলে যাব। কিন্তু ও কখনো বলেনি বা যায়নি বলে আধার এবারও ওর কথা আমলে নেয়নি। কিন্তু এবার চাঁদনি সত্যি নিজের কথা রেখেছে। আকিব শিকদার নিজের ফ্ল্যাটে নিয়ে গেছেন ওকে। যাওয়ার আগে চাঁদনি এক চোট ঝগড়া করে গেছে আধারের সাথে। চাঁদনির কোনো কালেই ভয় ডর ছিল না। আধারের সাথে ও সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করত। তবে আগে ওর একটা অপারগতা ছিল, চাইলেও ও একা একা চট্টগ্রাম চলে যেতে পারতো না। সেই কারণেই বাবাকে তেমন কিছু বলতো না ও। কিন্তু আকিব শিকদার ঢাকা চলে আসার পর থেকে ওর সেই ভয় কেটে গেছে।
এমনিতেই বাবার সান্নিধ্যে থাকলে মেয়েদের সাহস কয়েক গুণ বেড়ে যায়। আধার এখন ভাবছে কেন ও আকিব শিকদারকে এখানে আনতে গেল। শিকদার বাড়িতে ভাইয়ের সমস্যা হচ্ছিল বলে আধারই বুদ্ধি দিয়েছিল যেন আকিব শিকদার ঢাকায় চলে আসেন। ঢাকায় ওদের অফিসের একটা ব্রাঞ্চ আছে, আর ফ্ল্যাট নিলে থাকতেও কোনো সমস্যা হবে না। এখন সেই বুদ্ধি ওর উপর বুমেরাং হয়ে ফিরে এলো। আধার কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতে গেল? ও চাঁদনিকে আটকাতে পারেনি। তুমুল ঝগড়াঝাটি করে চাঁদনি বেরিয়ে গেছে। আকিব শিকদারকে সে ঠিকই বুঝিয়ে দিয়েছে ঢাকা আসার পর আধার কিভাবে কষ্ট দিয়েছিল ওকে, আর চাঁদনি যেভাবে নেকা কান্না কেঁদেছে তাতে আকিব শিকদার পারলে আধারকে মাটির নিচে ঘেরে দিয়ে যেতেন। নেহাত আদরের ভাতিজা বলে পার পেল। অন্য কেউ হলে জেলের ঘানি টানাতেন তিনি। আকিব শিকদার আধারের উপর চোটপাট দেখিয়ে শেষমেশ চাঁদনিকে নিয়ে চলে গেলেন। ড্রয়িং রুমের নীরবতা যেন দেওয়াল চুয়ে হাড় অবধি হিম করে দিচ্ছে। মুখোমুখি বসে থাকা দুটো মানুষের মাঝে বিরাজ করছে এক শ্বাসরুদ্ধকর অস্থিরতা। আধারের চোখের মনি আগুনের গোলার মতো জ্বলছে। রক্তজবা চোখ জোড়া দিয়েও যেন তরুণীকে ভস্ম করে দিতে চায়। রাগের তীব্রতায় ওর হাতের আর গলার রগগুলো দপদপ করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ও নিজেকে কতটা কষ্টে সংবরণ করে রেখেছে। তরুণী মাথা নিচু করে বসে আছে। ওর ভেতরে ভয়, লজ্জা নাকি চরম আতঙ্ক কাজ করছে তা কেবল ওই জানে। শেষমেশ সাহস সঞ্চার করে মাথা উঁচিয়ে আধারের দিকে তাকালো। শুকনো ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলল, আমি কি করেছি? আধার উত্তর দিল না, বরং হিমশীতল কণ্ঠে আদেশ ছুড়ল, কি হয়েছে সব বল আমাকে, একটা ডিটেলও যেন বাদ না পড়ে। আধারের কাছ থেকে সত্যি লুকানোর আর আগুনের শিখা মুঠোয় রাখা একই কথা। ওর ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর। কারো চোখ দেখলেই সে মন পড়ে ফেলার অদ্ভুত ক্ষমতা রাখে। চাঁদনির হঠাৎ পরিবর্তনে আধারের মনে খটকা জেগেছিল। ঘটনা সব ঘটেছে তো আজকে না, মাঝখানে অনেক দিন কেটেও গেছে। এত দিন পরই কেন চাঁদনির হঠাৎ সাবিহাকে নিয়ে জোর দিয়ে প্রশ্ন করা শুরু করলো? সাবিহার ব্যাপারটাও ও সেদিন থেকেই বলতো আধারকে। আধার চুপ করে যেতে বললে চুপ করে যেত, আর কথা বাড়াতো না। এতদিন পরই কেন এতটা চোটপাট, এতটা ক্ষোভ? চাঁদনির রাগ জেদ আধার জানে, কিন্তু এবারে একটু ভিন্ন ছিল। আধারের উপর ওর পূর্ব রাগ তো ছিল, কিন্তু সাবিহাকে কিছু না বলায় ও বেশি কষ্ট পেয়েছে। সাবিহাকে আধার কিছু বলেনি এমন তো না, বলেছে অনেক কিছুই, বন্ধুত্ব ভেঙে দিয়েছে। কিন্তু চাঁদনি এত আজগুবি কথা কোথা থেকে জানলো? এত এক্সক্লুসিভ কল্পনা করে রাখার মেয়ে তো চাঁদনি না। আধার কিছু হলেই তটুনির থেকে পরামর্শ নেয়। ওর মনে হয় তটুনি যেভাবে ভালো করে বোঝাতে পারে ওকে আর কোনো বন্ধু পারে না। বাকিরা তো সব মজা ভেবেই উড়িয়ে দেয়, কিন্তু তটুনি প্রত্যেকটা বিষয় সিরিয়াস ভাবে নেয়। ও পরামর্শের জন্যই তটুনিকে কল করলো। তটুনিকে কল করার পর ওর কণ্ঠস্বর আর কথা এড়িয়ে যাওয়ার ভঙ্গি দেখেই আধার বুঝে গিয়েছিল ডাল মে কুছ কালা হ্যায়। বিশেষ করে চাঁদনির কথা তুলতেই যখন তটুনি মুখের উপর কলটা কেটে দিল, তখনই আধারের সন্দেহের নিশ্চিত বিশ্বাসে রূপ নিল। আধার জানে তটুনির সাবিহার ভাই রাতকে পছন্দ করে। সাবিহা জানুক না জানুক, আধার ঠিকই জানে। আবার তটুনির পুরনো সম্পর্কের অতীতটাও আধারের নখদর্পণে। আধার কাউকে সরাসরি শাসাতে চায় না, কিন্তু নরম কথায় কাজ না হলে সে ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। সে খুব ভালো করেই জানে তটুনি কোন দুর্বল জায়গায় আঘাত করলে মুখ খুলবে। এখন পুরনো সম্পর্ক আর নতুন ভালোবাসা মিলিয়ে ভয় দেখালে সেখানে তটুনির ভয় পাওয়া নিশ্চিত। আধার সবাইকে ভয় দেখাতে খুব ভালোবাসে। কি বলবো? অবসরে প্রশ্ন করলো তটিনী। আধার ধুম করে চাপড় বসালো সামনে গোল কাচের টেবিলে। তটিনী পিছিয়ে গেল। আধার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, সাবিহার সাথে চাঁদনির দেখা কি করে হয়েছে বল আমাকে। হঠাৎ করে ওর মাথায় এসব ঢুকলো কি করে? চাঁদনি এসব ভাবার মেয়ে না, কিন্তু ও ভেবেছে যখন, তার মানে ওর মাথায় এসব কেউ ঢুকিয়েছে। আমি কি করে জানবো? আমি কিছু জানি না। জানিস না? ও, কিন্তু আমি তো জানি তোর অতীত, তোমার টিনেজ ভালোবাসার কথা। আবরার ব্রোকে কল করে বলবো নাকি?
শুনেছি খুব পছন্দ করিস তাকে। তটিনী চকিতে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিথ্যা জানিস, আমি কাউকে পছন্দ করি না। তাই নাকি? তাহলে তার নাম নেওয়া মাত্র চলে এলি যে? নাটক করবি না একদম তনু। সাবিহা তোর কতটা ক্লোজ সেটা জানি না আমি? দুনিয়া উল্টে গেলেও তুই ওর পাশ ছেড়ে নড়িস না, অথচ ওর চাঁদনির সাথে কখন কথা হয়েছে সেটা জানিস না তুই? এটাও আমাকে বিশ্বাস করতে হবে। তটিনী মাথা নিচু করে বসে থাকলো, ক্ষণকাল বাদে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবিহা চাঁদনির সাথে ওর কলেজে দেখা করতে গিয়েছিল। আধার অবাক হলো না, ও এমনটাই ভেবেছিল। ওর কল্পনা জল্পনা কোনো একটা ঘটনা নিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তর হয়ে যায়। ওভার থিঙ্কিং করতে করতে এসব বিষয় দুধ ভাত হয়ে গেছে ওর জন্য। ওর সাথে আর কে ছিল? একা গিয়েছিল? তটিনী বুঝলো আধার ওকে ইঙ্গিত করছে, কারণ সাবিহা একা যাবে না। ও যেখানেই যায় তটিনীকে সাথে করে নিয়ে যায়। তটিনী সূক্ষ্ম স্বরে উত্তর দিল, আমিও সাথে ছিলাম। এইটাই জানতে চাচ্ছি। তারপর? এসব জেনে কি করবি? চাঁদনি চলে গেছে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। জানলেও তো তুই অতীত বদলাতে পারবি না। জেনে কি করব সেটা তোকে জানতে হবে না। তোর বান্ধবীকে এত সহজে ছেড়ে দেব না আমি। এটুকু তো চিনেছিস আমাকে। অতীত বদলাতে না পারলেও ভবিষ্যৎ বদলাতে পারবো। ভবিষ্যতে যাতে তোর বান্ধবী এসব ফালতুমি করতে না পারে সেটার একটা ব্যবস্থা করতে হবে না? আধার এবার খানিকটা শান্ত হয়ে কিন্তু ক্ষিপ্ত স্বরে বলল, দেখ, আমি চাইলেই চাঁদনির বান্ধবীদের জিজ্ঞেস করে জেনে নিতে পারতাম কি হয়েছে। যেহেতু কলেজে দেখা হয়েছিল ওদের, স্বাভাবিক চাঁদনির ফ্রেন্ডরাও ছিল সেখানে। কিন্তু আমার নিজের বান্ধবী যেহেতু সেখানে উপস্থিত ছিল, তাই আমি তোর থেকে শুনতে চাচ্ছি। এ টু জেড সব বলবি আমাকে, একটা শব্দ যেন বাদ না যায়। তটিনী দোনমনো করছিল, মনে মনে কথা সাজাচ্ছিল কোনটা বলবে আর কোনটা এড়িয়ে যাবে। কিন্তু আধারের বাজ পাখির মতো দৃষ্টির কাছে সেই পরিকল্পনা ধরা পড়ে গেল। তটিনী ঢোক গিলে বলতে শুরু করলো ওকে। ঘটনা বাদ দেওয়ার কথা থাকলেও তটিনী এ টু জেড সব বলল ওকে, কারণ আধার 100টা প্রশ্ন করে জেরা করেছিল। তটিনীর চোখ মুখে অপরাধবোধ আর সাবিহার কাণ্ড মনে করার ভীতি দেখে কথা বলার এক পর্যায়ে আধার আচমকা সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে গর্জে বলল, ওয়েট ওয়েট, ও চাঁদনিকে মেরেছে? সাবিহা কি গায়ে হাত তুলেছে ওর? আধারের এই আকস্মিক চিৎকারে তটিনী কেঁপে উঠল। ঘরের বাতাস যেন এক নিমিষেই আরো তপ্ত হয়ে গেল। তটিনী তড়িঘড়ি করে সজোরে ডানে বামে মাথা নেড়ে বলল, না না, মারেনি, মারতে চেয়েছিল, আমি ধরে ফেলেছি। আধার শান্ত হলো না, বরং আরো ক্ষিপ্ত স্বরে বলল, যেভাবেই হোক মারতে চেয়েছিল তো, তুই না ধরলে তো মেরেই দিত। ওই মেয়ের সাহস কি করে হয় আমার চাঁদের গায়ে হাত তোলার? একে তো নিজে দোষ করেছে, তার উপর চোটপাটও দেখাচ্ছে। ওকে সেদিন ছাড় দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বন্ধুত্ব ভাঙাটা একমাত্র শাস্তি হতে পারে না। ও এর চেয়ে ওর্স্ট ডিজার্ভ করতো। বেয়াদব একটা। তটিনী ঢোক গিলে তাকালো ওর দিকে। আধারের এই রাগটাই ভয় পেয়েছিল ও। এখন এই পরিস্থিতি কি করে সামাল দিবে ও? রাগে ফোঁসফোঁস করতে করতে থাকা আধার হঠাৎই বাঁকা হেসে ধিক্কার দেওয়া কণ্ঠে বলল, তোর বান্ধবী তাহলে স্বীকার করেছে ও জড়িত ছিল, ওই ইন্ধন জুগিয়েছে? তটিনী অসহায় বোধ করল, কণ্ঠে জড়তা নিয়ে বলল, হ্যাঁ, আমার সামনেই। আমি ভাবতে পারিনি সাবিহা এভাবে সব অকপটে বলে দেবে। ও চাঁদনিকে আরও অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আধার কপাল কুঁচকে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই কিছু বলিসনি তনু? তুই কি করছিলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি? আমি ওকে অনেক কিছু বলেছি রে আধার, কিন্তু চাঁদনির সামনে না। মেয়েটা অনেক ভেঙে পড়েছিল। আমি সাবিহাকে টেনে বাইরে নিয়ে এসেছিলাম। সাবিহাকে এত সহজে ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি। আমি মনে করেছিলাম সেদিনই সব শেষ হয়ে গেছে, কিন্তু সাবিহা শেষ করতে দিল না। ও প্রতিশোধ নিল, তাই না? ও কি জানে না আমার প্রতিশোধ পরায়ণতা ও সহ্য করতে পারবে না? যেচে মারা খেতে এসেছে, সমস্যা নেই। কত ধানে কত চাল আমিও ওকে দেখাবো। তুই কি করবি ভাব। এখনও কি তুই তোর বান্ধবীর পক্ষ নিবি?
তটিনী কিছু বলল না, আর কিছু বলার মতো ভাষাও ওর ছিল না। সাবিহা যে এতটা নিচে নামবে তা ওর কল্পনাতেও ছিল না। ওর হয়ে না সাফাই গাওয়া যায়, না বিচার করার মতো অবস্থা ওর আছে। নিজেকেই বুঝ দেওয়ার যেখানে মুশকিল, সেখানে আধারকে ও কি বলবে? চাঁদনিকে নিয়ে ঝামেলার দিন সাবিহার অনেক সিক্রেট আধারের হাতে এসেছিল। ও সেদিনই চাইলে পারত সাবিহার এই অহংকার আর মিথ্যাচার ভেঙে চুরমার করে দিতে, কিন্তু ও করেনি। সাবিহা উপরি উপরি যেমনটা দেখাতো, ভেতরে ভেতরে ও তেমনটা ছিল না। ও মূলত মাক্কাল ফল। ওর ভার্সিটির বন্ধুদের সামনে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু বাইরের বন্ধুগুলোর সামনে ওর আসল রূপ বেরিয়ে আসে। সে বন্ধুদের সাথে আধারেরও বন্ধুত্ব ছিল। আধার এখনো মানে ওদের পাল্লায় পড়েই ও এতটা বিগড়েছে, নয়তো ওর এতটা খারাপ হওয়ার কথা ছিল না। ওর ভার্সিটির ফ্রেন্ডরা যথেষ্ট ভালো, উল্টো ওকেই সব খারাপ কাজ থেকে বাঁচাতো। আধারের বোঝা উচিত ছিল ওর বন্ধুরা যখন এমন, তখন ওর উপরও তাদের কিছুটা প্রভাব পড়বে। সাবিহা আগে থেকেই খারাপ ছিল, আধার তা বলবে না, তবে বন্ধুদের পাল্লায় পড়ে সে অনেকটা বিগড়ে গিয়েছিল। 4টা বছর আধার একটা ইনোসেন্ট মুখের ধোঁকা খেয়ে গেল। সাবিহার বন্ধুরা যাদের ছায়ায়ও আধার মারত না, তাদের সাথেই ভাব জমিয়ে এসব প্রমাণ জোগাড় করতে হয়েছিল ওকে। আধার সেদিনই বন্ধুত্ব না ভেঙে সাবিহাকে ভেঙে দিতে পারত, কিন্তু ওর সংবরণ করেছিল। প্রমাণগুলো জোগাড় করতে ওকে বেশ কসরত করতে হয়েছে। আধার বিশ্বাস করতে পারছিল না সাবিহা এতটা খারাপ কাজ করতে পারে। আধার যা ছিল তাও কখনো লুকায়নি, কিন্তু সাবিহা লুকিয়ে গেল। এতগুলো বছর মুখোশ পরে থেকে গেল। ও যেদিন আধারের সামনে ভালোবাসার বুলি আউড়েছিল, আধার চাইলেই পারত ওর মুখ বন্ধ করে দিতে। আধার খারাপ হয়নি সেটা ও বলবে না, ও নিজেও বিগড়েছে, কিন্তু সাবিহার মতো ধোঁকা দেয়নি, সাবিহার মতো এতটাও খারাপ হতে পারেনি ও। আধার ল্যাপটপের সামনে নিয়ে বসলো। সাবিহার কুকীর্তি অনেক প্রমাণ আর ছবি আছে পেন ড্রাইভে। তটিনী তো ওই দিন বললই ওর বড় ভাই ওর বিয়ে ঠিক করেছে। এবার হয়তো সাবিহা মুভ অন করতে পারবে। আধার নিজেও চাইতো সাবিহা মুভ অন করুক, কিন্তু যে নিজ তাগিদে মারা খেতে যায়, আধার তাকে সাহায্য করবে মারা খেতে। কিন্তু ছেলেকে তটিনী জানে না। আধার সে ছেলের নাম্বারও জোগাড় করে ফেলেছে। এসব ওর বা হাতের কাজ। খুঁজে খুঁজে মানুষের সিক্রেট বের করে জায়গা বরাবর আঘাত করা। যে মেয়ে চাঁদনিকে এতজনের সামনে অপমান করেছে, আধার না হয় ওর হবু বরের সামনেই ওকে নামিয়ে দিল। আধার সব কিছু সেন্ড করলো সাবিহার ফিউন্সেকে। সাবিহার বাবাকে পাঠাতে গিয়েও আধার পিছু হাঁটল। না থাক, বাবা না। অপূর্ব শিকদারের কথাটা মনে আসলো ওর। ওর বাবা যখন ওর বিগড়ে যাওয়া সম্পর্কে জেনেছিল, তখন কি যে কষ্ট পেয়েছিল মানুষটা, মানতে পারেনি। যেখানে ও ছেলে হওয়া সত্ত্বেও ওর বাবা পাগল প্রায় হয়ে গিয়েছিল ওর অধপতনের কথা শুনে, সেখানে সাবিহার বাবা কি করে মানবে? একটা মানুষকে এতটা কষ্ট দেওয়া ঠিক হবে না। ওর শাস্তি ওর বাবা কেন পাবে? কিন্তু ভাইকে তো দেওয়াই যায়। আধার সাবিহার ভাইয়ের সাথে সাথে সাবিহাকেও আনব্লক করে সেসব পাঠালো। ও সাবিহার সাথে বন্ধুত্ব ভাঙার পরই ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। নিজের গোপন সত্য দেখার মতো ভয় আর আতঙ্ক আর দ্বিতীয়টি হয় না। সাবিহা ভয় পাক, আতঙ্কিত হোক, চাঁদনিকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট পাক। ও শেষবার বন্ধুত্ব রেখেছিল, কিন্তু সাবিহা নিজের হাতে সব শেষ করে দিয়েছে। সব কাজ শেষ করে আধার সাবিহার নাম্বার ব্লক করে দিল। তবে ব্লক করার আগে শেষবারের মতো একটি মেসেজ পাঠালো। তুমি মিথ্যার আসর সাজিয়েছিলে, ভালো মানুষের অভিনয় করেছিলে, মুখোশ পরেছিলে। আমি তোমাকে এতদিন কিছু বলিনি, কিন্তু আজ তুমি আমার খুব কাছের একটা মানুষকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। আমার খুব প্রিয় একটা মুখকে আমার থেকে কেড়ে নিলে। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না সাবিহা, আর তোমাকে খুব করে ঘৃণা করছি। তুমি সত্যি আর ফিরে যাবে না আম্মা? চাঁদনি উদাস হয়ে ব্যালকনিতে বসেছিল। আকিব শিকদারের প্রশ্নে ওনার দিকে তাকালো।
চাঁদনি এতটাই অন্যমনস্ক ছিল যে ওর বাবা এসেছে সেটা ও টেরও পায়নি। আকিব শিকদার ওর পাশে হাঁটু মুড়ে বসলেন। চাঁদনি ঢোক গিলল, ডানে বায়ে মাথা নেড়ে বলল, না, যাব না আর কখনো না। সেটা তুমি চট্টগ্রামে যাওয়ার সময়ও বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের ছেলের কথার জালে ফেসে গিয়েছিলাম। আবারও ম্যানুপুলেট করে ফেলেছিল আমাকে। জানো তো সে কতটা ম্যানুপুলেটিভ? আমি সত্যি আসতাম না বাবা, এটা ভেবেই গিয়েছিলাম। মনকে শক্ত করেছিলাম যাই হয়ে যাক আমি ফিরবো না, কিন্তু সে গিয়ে সব ওলট পালট করে দিল। কিন্তু এবারে পাক্কা চলে এসেছি, মানে চলে এসেছি, আর যাওয়ার প্রশ্নই ওঠে না। শিওর তুমি? আধার ভাইকে এখানে আসতে দেবে না। সে একটা বলে বুঝ দিলে তুমি 10টা বলবে। চাঁদনিকে আমি যেতে দিব না, এই কথায় অনড় থাকবে তুমি। ভাতিজার কাছে দুর্বল হবে না, প্রমিস করো। আচ্ছা করলাম, কিন্তু হয়েছেটা কি? তুমি কিন্তু আমাকে পুরোপুরি বলনি। আগের কথা শুনি আমি চোটপাট করে এসেছি আধারের সাথে। ওই আগের কথায়, নতুন কিছু হয়নি। বলো আমাকে, নতুন কিছু না হলে এতদিন পর আগের বিষয়গুলো নিয়ে ঝামেলা করবে কেন তুমি? তুমি তো আগের কথা ধরে বসে থাকার মেয়ে নও। আগের কথাগুলোর জন্য আধারকে মাফ করে দিয়েছিলে বলেই তো তুমি চট্টগ্রাম থেকে ফিরে এসেছো। কাল পর্যন্ত ঠিক ছিলে তুমি, তাহলে আজ কি হলো? লুকোচ্ছে কেন বাবার থেকে, বলো না? চাঁদনি পাংশুটে মুখে তাকালো আকিব শিকদারের দিকে। আজই তো সব হলো। চাঁদনি নিজের জায়গাটা ভালোভাবে জানতে পারলো। যদিও অতীতে আধার নিজের কথায় অনেকবার বুঝিয়ে দিয়েছিল চাঁদনিকে, কিন্তু পরবর্তীতে আধার যেভাবে ক্ষমা চেয়েছে, ওর সাথে থাকতে চেয়েছে, সেখানে চাঁদনি নিজের অনেক দামি কিছু মনে করে ফেলেছিল আধারের জীবনে। কিন্তু এটা তো মিথ্যা। আধারের কথাগুলো সয়ে নিলেও সাবিহার কথা চাঁদনি সহ্য করতে পারেনি। ওকে বেহেয়া শেষরা কত কি বলল। আসলেই তো বেহেয়ার মতোই তো কাজ করেছিল ও। বেহেয়া না হলে ও আধারকে ছেড়ে চলে আসার ক্ষমতা রাখত। এত অপমান সহ্য করে তার কাছে পড়ে থাকতো না। ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া যায়? ফরগিভ বাট নেভার ফরগেট। ক্ষমা করা, বারবার তার কাছে ফিরে যাওয়া, এটা তো ছেঁচড়ামই। সাবিহা যেহেতু ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তাহলে চাঁদনি আর ছেঁচড়া হবে না। ও ফিরে যাবে না, এবার সত্যি ও ফিরবে না। আধার ওর ইমোশনাল ব্ল্যাকমেল কোনো কিছুই টলাতে পারবে না ওকে। আকিব শিকদার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি বলতে পারলো না ওর সাথে কি কি ঘটেছে। খুব লজ্জার কথা এসব। তার চেয়েও বেশি লজ্জার কথা ওর স্বামী ওর জন্য কিছুই করলো না। সে তার বউয়ের চেয়ে তার বান্ধবীকে বেশি দাম দিল। সে বান্ধবী যার জন্য চাঁদনির ইজ্জত সম্মান সব শেষ করে দিতে পারত, যার জন্য চাঁদনির গায়ে কলঙ্ক লাগতো, তাকে আধার ভাই কিচ্ছুই বলল না। চাঁদনির প্রতি এত বড় অন্যায় সে জাস্ট একটা বন্ধুত্ব ভাঙ্গার বিনিময়ে মেনে নিল। প্রভাবশালী দোহাই দিয়ে সব কথা হাওয়ায় উড়িয়ে দিল। ওর আধার ভাই তো এমন ছিল না। শুধু সাবিহাপুর বলেই পার পেয়ে গেল। অন্য কেউ হলে অবশ্যই শাস্তি দিত আধার। সাবিহা কেন পার পাবে? কেন সাবিহা আধারের জন্য গুরুত্বপূর্ণ হবে? চাঁদনি এটাই মানতে পারছে না। ওর জন্য ভালোবাসার বুলি আওড়ায়, অথচ ভালোবাসা দেখায় আরেকজনের জন্য। চাঁদনি এটা কি করে সহ্য করবে? চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকালো আকিব শিকদারের দিকে, বিরস্বরে বলল, জেনে কি করবে? বাবা সলিউশন দেবে তোমাকে। দরকার নেই, সলিউশন একটাই, আর ফিরবো না, মানে না না না। এবার আর কোনো ব্ল্যাকমেল আমার ওপর এফেক্ট ফেলবে না। মনকে শক্ত করে নিয়েছ। আদার কল করলেই গড়ে যাবে না তো? তুমি দেখো তোমার মেয়ে এবারে আর দুর্বল হবে না। আধার ভাই টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছে আমাকে। সে মনে করে নিয়েছে সে আমার সাথে যে ব্যবহারই করুক না কেন, যাই করুক না কেন, আমি তাকে ছেড়ে যাব না। রেগে গেলে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানিয়ে নেবে, ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এবারে আর না, আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম। তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই সাপোর্ট করব। তুমি যেটা চাও। আধার মন খারাপ করে নিজের কক্ষে গেল। অসহ্য লাগছে ওর সবকিছু। চাঁদনিটা ওকে কোনোদিন বুঝলই না, শুধু ভুল বুঝে গেল। ওর দিকটা বোঝার চেষ্টাই করেনি কখনো। কক্ষে যেতেই ওর খালি খালি লাগে, খুব হাহাকার লাগে। চাঁদনির কথা মনে পড়লেই বুক চাপ পড়ে। চাঁদনি চট্টগ্রামে চলে যাওয়ার পর এমন হয়েছিল।
তখন তো তাও এটা বলে মনকে বুঝ দেওয়া গিয়েছিল চাঁদনি চট্টগ্রামে যেতেও অনেকটা সময়ের ব্যাপার। ব্যাস চাইলো আর দৌড় দিল এমন তো না, তবুও কতক্ষণই বা মানাতে পেরেছিল নিজেকে। 24 ঘন্টার কম সময়, এখনও কি বলে নিজেকে বুঝ দিবে? চাঁদনি ওর সামনে বিল্ডিংয়েই আছে, একটু নিচে নেমে 5 মিনিট হাঁটলেই ও চাঁদনিকে দেখতে পাবে। কিন্তু আকিব শিকদার যে দেখতে দেবে না, সে আজ ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল। চাঁদনি যে এমন নাকি কান্না কাঁদতে পারে আধারের জানা ছিল না। ওর কান্না দেখেই তো আকিব শিকদার এভাবে রাগলো। চাঁদনি কাছে আসে জেনেও ওকে দেখতে না পারার কষ্টটা যে সহ্য করার মতো না। আধার ধীর পায়ে হেঁটে গিয়ে চাঁদনির বালিশে মাথা রাখলো। ওর ঠোঁট কাঁপছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে বারবার। চাঁদনির বালিশে হাত রাখলো ও, কাপা ঠোঁট নাড়িয়ে বলল, সরি তো, ফিরে আয় না। আর কিভাবে ক্ষমা চাইবো বল? ফিরিয়ে নিয়ে আসার সব রাস্তা তো বন্ধ করে দিয়েছিস। চাচু যে খুব ক্ষেপে গেছে। এই একাকিত্বকে আধার বড্ড ভয় পায়। ওর নিজের বলতে শুধু চাঁদনি ছিল, যে শুধু ওর একান্ত নিজের, যাকে ও কখনোই হারাতে চায়নি, চেপে চেপে হলেও রাখতে চেয়েছিল। ও সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে না, হুম্বিতম্বি শুরু করে। রাগটা দেখিয়ে দিলেও ভালোবাসা দেখাতে পারে না। এই জন্য ওর ভালোবাসাকে চাঁদনি মেকি মনে হয়, মিথ্যা মনে হয়। চাঁদনি কেন ওর অপ্রত্যাশিত কথাগুলো বুঝতে পারে না, কেন ওকে একা করে দিয়ে চলে যায় বারবার। চোখের জল গড়িয়ে পড়ার আগে আধার শার্টের হাতা দিয়ে চোখ মুছল। বাইরের শার্ট পর্যন্ত বদলায়নি এখনো ও। নিজের উপর খুব রাগ হচ্ছে ওর। আকিব শিকদারকে এখানে আনা উচিত হয়নি। নিজের পায়ে নিজেই কুড়াল মারল ও। সে কি ভেবেছে চাঁদনিকে আসতে দিবে না? আধার এখন বুঝতে পারছে না কি করবে। বুঝে ওঠার পর ও আকিব শিকদারের সাথে কেওয়াস করে হলেও চাঁদনিকে নিয়ে আসবে। আধার উঠে বসলো, নাক ফুলিয়ে বলল, যা, আনলাম না তোকে। তুই বসে থাক তোর রাগ নিয়ে। মরে যাব আমি তোকে ছাড়া। আধার চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকলো ক্ষণকাল নীরবতার পর বলল, মরে গেলে ফিরে আসবি? মাফ করে দিবি আমাকে? এবারে সত্যি ব্ল্যাকমেল করছি না তোকে আমি। ওর খুব উল্টাপাল্টা চিন্তায় মাথায় আসছে, ছোটবেলার মতো। হয়তো মরে গেলে ও মাপ পেয়ে যাবে, বা বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে হয়তো বিপরীত মানুষটা ওকে দাম দেবে। ও এখনো এসব বাচ্চা বাচ্চা চিন্তা করে। ওর কোনো রকম ক্ষতি হলে সবাই খুব কাঁদবে, খুব দাম পাবে ও। আধার তো বরাবরই অ্যাটেনশন শিকার। নিজের প্রিয় মানুষগুলোর অ্যাটেনশন পাওয়ার জন্য ও সব করতে পারে। ও গুরুতর অসুস্থ হওয়ার পর যদি চাঁদনি মেনে যায়, ফিরে আসে ওর কাছে আবার থাকে, এর লোভেই ও নিজেকে অসুস্থ করে ফেলবে। মির্জা গালিব বলেছিল না, প্রিয়তমার বাড়ির রাস্তা ধরে তার জানাজা বেরোবে। এই লোভ দেখিয়ে আজরাইল তার জানটাই নিয়ে নিল। সেভাবে চাঁদনি ফিরে আসবে, এই লোভেই আধার নিজেই অসুস্থতা ডেকে আনবে। জান দেওয়া খুব কঠিন। ও এত তাড়াতাড়ি মরতে চায় না। চাঁদনির সাথে এখনো অনেক দিন থাকা বাকি ওর। আধার দু হাতে নিজের মুখ ঢাকলো। আকিব শিকদার ওর কল রিসিভ করছে না। চাঁদনি ওর সামনেই যে যে কথা বলছে, একা পেয়ে তো আরও কান ভারী করেছে ওর চাচুর বেয়াদব একটা। আধার বিড়বিড় করে বকলো ওকে। সামনের বিল্ডিংয়ের 19 তলায় আকিব শিকদারের ফ্ল্যাট। আধারের ফ্ল্যাট এ বিল্ডিংয়ের 20 তলায়। এখান থেকে সরাসরি ওই ফ্ল্যাটের একটা কেবিন দেখা যায়। আধার জুর্মি নিয়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে। খালি চোখে ব্যালকনি দেখা গেলেও ব্যালকনিতে কোনো মানুষ দাঁড়ালে সেটা ভালো করে দেখা যাবে না। আধারের মনে মনে খুব দোয়া করলো চাঁদনি যেন সে ব্যালকনির রুমেই থাকে। ও তো খোলা মেলা ব্যালকনি খুব পছন্দ করে, রুমের চেয়ে বেশি ব্যালকনিতেই সময় কাটায়। 1 ঘন্টা উকিঝুঁকির পরও চাঁদনির দেখা পাওয়া গেল না। ভাগ্য খুব খারাপ, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। আধার 1 ঘন্টা জুর্মি নিয়ে দাঁড়িয়ে থাকলো, একটুকু জুর্মিও নামালো না চোখ থেকে। এর মধ্যেই যদি চাঁদনি চলে আসে,
আধার যদি ওকে দেখতে না পায়, অথচ চাঁদনি সে ব্যালকনিটার রুমে আসে কিনা আধার জানে না। আধারের 1 ঘন্টার অপেক্ষা সার্থক হলো। চাঁদনি ব্যালকনিতে এলো, রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশে তাকালো। ওর মুখটা পাংশুটে, আধার ঠোঁট উল্টালো। ওখানে গিয়েও কি খুব খুশি আছে? এমন তো না। চোখ মুখে অঢেল বিরহ নিয়ে দূরত্ব বাড়ানোর কি খুব দরকার? এর চেয়েও ফিরে আসুক। চাঁদনির হয়তো দেখলো ওকে, ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে। কোনোভাবে ঠাওর করতে পারে দৌড়ে ব্যালকনি থেকে কক্ষে চলে গেল। আধারের জুমরি নামিয়ে দীর্ঘশ্বাস ফেল। মেয়েটা দেখলো কি করে ওকে, আন্দাজ করলো হয়তো। ওখান থেকে আধারকে ঠিক মতো দেখা যাবে না, ভালো করে বোঝারও কথা না। আধার কক্ষ থেকে ফোন এনে ব্যালকনিতে দাঁড়ালো, দনমন করে কল করলো চাঁদনিকে। চাঁদনি মুহূর্তেই কল রিসিভ করলো। আধার ভেবেছিল চাঁদনি কল কেটে দেবে, তবে ওর ভাবনা ভুল প্রমাণিত হলো। চাঁদনি কল রিসিভ করেই বাস খাই গলায় বলল,